আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের এ পর্বে আমরা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট কোনো একটি পুরাতন প্রতিষ্ঠানে কিভাবে এস্টাবলিশ করতে কি সমস্যা হয় বা কিভাবে এটিকে স্মুথলি ফাংশন এস্টাবলিশ করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। যাই হোক, যেহেতু পরিবর্তন সবসময় বিজনেসে একটি কমন ব্যাপার যে সবসময় বিজনেস পরিবর্তন হবে। বিজনেসে যুগের সাথে, সময়ের সাথে, প্রয়োজনের সাথে সবকিছুর সাথে বিজনেসকে তাল মিলিয়ে চলতে হবে। যদি আমরা করোনা মহামারীর কথাই ধরি ২০২০ সালে, তারপরে সেই সময়ই যে সময় লকডাউন অবস্থায় বাংলাদেশের প্রায় সব জায়গায় বন্ধ, বিশ্বের সব জায়গায় বন্ধ, রাস্তাঘাটে বনের প্রাণীর রাস্তাঘাটে এসেছে, সেই সময়েও তা অনেক বিবর্তন এসেছে। সুতরাং পরিবর্তন, বিবর্তন এগুলো থাকবেই। আর কখনো কোনো প্রতিষ্ঠান যদি মনে করে তার প্রয়োজনে কোনো ডিপার্টমেন্ট সে নতুন তৈরি করবে, সেক্ষেত্রে কিছুটা একবারে স্মুথ সব জায়গায় হয় না। যদি কোনো জায়গায় স্মুথ হয়ে থাকে সেটি ওয়েল অ্যান্ড গুড, যদি স্মুথ না হয়ে থাকে প্রতিবন্ধকতা থাকে, কার প্রতিবন্ধকতা কম, কার প্রতিবন্ধকতা বেশি। কারণ এই প্রতিবন্ধকতাটা মেইনলি সাইকোলজিক্যাল প্রতিবন্ধকতা। আমি একটি উদাহরণ হিসেবে দুটি প্রতিষ্ঠানের উদাহরণ আমি এখানে গল্পের ভিতরে দিয়ে বলে দিব। দুটি জায়গায় দুটি ভিন্নভাবে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এস্টাবলিশ করা হয়। সেই দুটি প্রতিষ্ঠানই পুরাতন প্রতিষ্ঠান, এবং পুরাতন প্রতিষ্ঠান হিসেবে তাদের যথেষ্ট নাম ডাকও আছে। কিন্তু পুরাতন প্রতিষ্ঠান বলেই সেখানে যে সবাই আপডেটেড, সবাই মডার্ন কনসেপ্টের সাথে ওরিয়েন্টেড তা না। সব প্রতিষ্ঠানেই কিছু সনাতন ধর্মী মানুষ থাকে। এর ভিতরে ডিপার্টমেন্ট হেডদের ভিতরেও 4-5% সনাতন ধর্মী থাকতেই পারে, এটি ন্যাচারাল। যাই হোক, যে দুটি প্রতিষ্ঠান ভিন্নভাবে সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট এস্টাবলিশ করে। দুটি প্রতিষ্ঠানই অত্যন্ত, আমি অন্য প্রতিষ্ঠানের কথা বলছি না, এই দুটি প্রতিষ্ঠানের কথা এই জন্য বলছি যে তারা প্রচণ্ড সমস্যার সম্মুখীন হয়। তার ভিতরে একটি প্রতিষ্ঠান তো ৩ বছর ডিপার্টমেন্টটা ক্রিয়েট করে ৩ জন লোককে, একজন হাই পেইড আর ২ জন মিড পেমেন্ট মিড স্যালারি এমপ্লয়িকে ২ বছর থেকে ৩ বছর পর্যন্ত শুধুমাত্র স্যালারি দিয়ে গেছে। তারা কোনো কাজ করেনি, বরঞ্চ ডিমোটিভেটেড অবস্থায় তারা অন্য কাজ করছিল। যাই হোক, আমি প্রথম প্রতিষ্ঠানটার কথা বলি। প্রথম প্রতিষ্ঠানটা যে কাজটা করেছে, দ্বিতীয় প্রতিষ্ঠানটা একটু ভিন্নভাবে করেছে। প্রথম প্রতিষ্ঠানটা সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট তৈরি করার জন্যে তারা আপনার সাপ্লাই চেইনের যে হেড, সে হেড নির্বাচন করে। এই হেড নির্বাচন করার ক্ষেত্রে তারা দেশের যে প্রথম সারির যে কয়জন, সে কয়জনের ভিতর থেকে একজনকে তারা নিয়ে তারা, কারণ নতুন যে ভদ্রলোককে নিলেন সে ভদ্রলোক তো অ্যাকচুয়ালি বুঝবেন না যে কে কেমন। ওই জন্যে তারা যখন মনস্থির করেছে তখনই এন্টারপ্রেনার মনে মনে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষকে তার মনে ধারণ করে রেখেছে যে এদেরকে নেওয়া যায়। কিন্তু নতুন যে ভদ্রলোক আসবে তার কাছ থেকে যদি না শোনা হয় তাহলে সে একটু ডিমোরালাইজ থাকতে পারে বলে তার কথাটাও শোনার জন্য সে জয়েন করার পরে নর্মালি তাকে ব্রিফিং দিয়ে, এ ব্যাপারে কোনো কথা না বলে নর্মালি সবার ব্যাপারে যে ব্রিফিংগুলো দেওয়ার থাকে সেই ব্রিফিংগুলো দিয়ে তারা তাকে কাজের আমার সবার সাথে ওরিয়েন্ট করে দেয়। তো ওরিয়েন্টেশন যখন করে তখন একটি কথা বলে, উনি আমাদের সাপ্লাই চেইন ডিপার্টমেন্টের হেড হিসেবে এখানে জয়েন করেছেন, তো আমরা সাপ্লাই চেইন ডিপার্টমেন্টটা ক্রিয়েট করতে যাচ্ছি। শুধুমাত্র এইটুকটা বলেই উনার ব্যাকগ্রাউন্ড বলে মিটিংটা শেষ করেন। শুধু এই একটু পালসটাই সে মিটিংয়ে উপস্থিত ছিল যে ডিপার্টমেন্টাল হেড এবং তার সেকেন্ড ইন কমান্ড, তারা সর্বসাকুল্যে ৩৫ থেকে ৪০ জন। দ্যাট ইজ এটার মাধ্যমে, এবং নর্মাল যে ইমেল সার্কুলার, সে ইমেল সার্কুলারটা তো সবার কাছে যায়। এটির মাধ্যমে প্রতিষ্ঠান জুড়ে একটি ভাইব তৈরি হয়
যে এটি আবার কোন ডিপার্টমেন্ট, এটা এই ডিপার্টমেন্টের কাজ কি। প্রসঙ্গত সাপ্লাই চেন যে পজিশন, এই পজিশনটার কথা বলছি, এটি সাপ্লাই চেন কনসেপ্ট যখন বাংলাদেশে আসে, সাপ্লাই চেনটা ইন্ডাস্ট্রি লেভেলে অ্যাপ্লিকেশন লাইফে যাবে, এটি যে সময়তে চালু হয় তারও 10-12 বছর পরের ঘটনা বলছি। তো 10-12 বছর পেরিয়ে গেছে, তখনও কনসেপচুয়ালি অনেকে তখনও এই বিষয়টা নিয়ে খুব বেশি ওরিয়েন্টেড না। যাই হোক, এখন তারা সেই ডিপার্টমেন্টাল হেড, উনি ফ্যাক্টরিতে 7 দিন বিভিন্ন জায়গায় ঘুরলেন, শুধুমাত্র সবার সাথে কথা বললেন, সবার মানসিকতা বুঝলেন, স্বাভাবিকভাবে যা করা উচিত, যেভাবে বোর্ড অফ ডিরেক্টর তাকে সাজেশন দিয়েছেন সেভাবেই চললেন। চলার পরে উনি একদিন বোর্ড অফ ডিরেক্টরের দুজন ডিরেক্টর এক রুমেই ছিলেন, ওনাকে ডাকলেন, ডেকে ওনার কাছ থেকে ওনাকে বলার জন্যে যে উনি কি প্ল্যান করছেন না করছেন বা উনি কিভাবে আগাচ্ছেন, এই জাতীয় নর্মাল আলোচনার জন্য। এটি ফর্মাল কোনো মিটিং না। উনি যদিও যেহেতু ডাক পড়েছিল, উনি নোটবুক নিয়ে গিয়েছিল। নোটবুক নিয়ে যাওয়ার পরে ডাইরেক্ট তারা বলেন যে নোটবুকটা পাশে রাখেন, পেনটাও পাশে রাখেন, আমরা নর্মাল আলাপের জন্য ডেকেছি, অফিসিয়াল অত সিরিয়াসলি নেওয়ার কিছু নয়। আপনি টোটাল প্রতিষ্ঠান তো ঘুরলেন, ঘোরার পরে আপনার নর্মাল অবজারভেশন বা আপনার চিন্তাধারা কি, কিভাবে আপনি আপনার অ্যাকশন প্ল্যান বা রোড ম্যাপ এগুলো নিয়ে চিন্তা করছেন, আমরা কোনো ডকুমেন্ট বা কোনো কিছু চাচ্ছি না, আপনি ওপেনলি আমাদের সাথে আলোচনা করতে পারেন। যাই হোক, ভদ্রলোক যথেষ্ট স্মার্ট, যেহেতু সে কান্ট্রির সাপ্লাই চেন টোটাল যে নেটওয়ার্কটা আছে, সেই নেটওয়ার্কটার প্রথম 5 থেকে 7 জনের মধ্যে একজন হবেন। যাই হোক, তো উনি ওনার স্টাডি, যে সার্ভেটা উনি করে বেড়ালেন, যে বিভিন্ন মানুষের সাথে ইন্টারাকশন হলো, তার আঙ্গিকে উনি সমস্ত কথাবার্তা বললেন। এই কথাবার্তাটা, এই মিটিংটা অলমোস্ট 2.5 ঘন্টা একটা মিটিং হয়, কারণ এটি একটা ওপেন মিটিংয়ের মতো ছিল। কারণ এই ক্ষেত্রে বোর্ড অফ ডিরেক্টর ওই 2 ডিরেক্টরের পিছনে অবজেক্টিভটা ছিল যে তার পালসটা বোঝা, অর্গানাইজেশনের পালসটা তিনি কেমন স্টাডি করেছেন সে জিনিসটা বোঝা, এবং ওনারও কোনো রিকমেন্ডেশন আছে কিনা, ওনার প্ল্যান কি, সেগুলো অনুযায়ী শুনে নিজেদের আগে অ্যালাইন করা, তারপরে নিজেদের কোনো কিছু থাকলে সেটা জয়েন্টলি তার সাথে বসে একটি প্ল্যান সেট করা। যেহেতু বোর্ড অফ ডিরেক্টর তাকে নিয়েছে, সেটা এস্টাবলিশ করার জন্য নিয়েছে, তার আগে তারা অনেক হোমওয়ার্ক করেছে যে না এটি দরকার বলেই তারা এটি করেছে। উদাহরণস্বরূপ একটু যদি বলি বুঝতে সুবিধা হবে, তারা তাদের যে টিম ছিল সে টিমটা ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জিনিসপত্র কিনতো, যে যার টিম ওয়াইজ কিনতো। একই জিনিস এ 10টা কিনছে, ও 65টা কিনছে, ও 2টা কিনছে, ও 12টা কিনছে, আরেকজন 300টা কিনছে। সুতরাং এই কোয়ান্টিটি ভেদে তারা যখন নেগোসিয়েশন করছে, তারা যে রেটটা পাচ্ছে বা যে রেটে কিনছে, এটাই যদি কম্বাইন্ড ওয়েতে একটা জায়গা থেকে কেনা যায়, তাহলে সেই ক্ষেত্রে বার্গেনিং পাওয়ারটা ভালো থাকে এবং ভালো একটা লাভও পাওয়া যায়। ইভেন আপনার পেমেন্টের ক্ষেত্রেও কিছু পেমেন্ট, ডেফার্ড পেমেন্টও কিছু করার কোনো অপশন থাকে, বিভিন্ন অপরচুনিটিসটা খুলে যায়। এটি তারা বারবার ফিল করেছে, নিজেরা বোর্ড অফ ডিরেক্টর নিজেরা আলাপ করেছে, আলাপ করার পরিপ্রেক্ষিতেই তারা স্টাডি করেছে, স্টাডির পরে এই ডিপার্টমেন্টটার তারা সূচনা করে। এটি হলো সারসংক্ষেপে ব্যাকগ্রাউন্ডটা। হিস্ট্রি আরও অনেক আছে, এটি বললে তো অনেকক্ষণ লাগবে ভিডিওতে। যাই হোক, সেটিতে আর যাচ্ছি না। তো ভদ্রলোকে স্মার্টলি তার ফিলিংসগুলো শেয়ার করলেন। তার ফিলিংস শেয়ার করার পরপর তো বোর্ড অফ ডিরেক্টর সেই 2 ডিরেক্টর বলল ঠিক আছে, আপনি তাহলে আগামী কতদিনের মধ্যে আপনাকে কোনো জোর করব না, আপনি আপনার অ্যাকশন প্ল্যানটা কি মনে করছেন, আনুমানিক কতদিন লাগতে পারে বা কি। উনি 7 দিন টাইম নিলেন। তো এই ক্ষেত্রে ভদ্রলোক বলে উঠলেন যে বোর্ড অফ ডিরেক্টর বললেন যে 7 দিন টাইম আপনি চেয়েছেন, খুব ভালো কথা, বাট টেক ইউর টাইম। এটা 7 দিনই যে আপনাকে দিতে হবে, এটা আপনি প্রথমেই টাইম বাউন্ড এই জায়গায় হবেন না, কারণ এখানে
আপনাকে 100 মিটার রেসের জন্য নেওয়া হয়নি, ইউ আর ফর ম্যারাথন রেস। সো আপনাকে উইন হইতে হবে, সেজন্যে আপনি আপনার প্ল্যানটা সেইভাবে সাজাবেন। ওভারনাইট আমরা এমন কিছু চাচ্ছি না যেটা ওভারনাইট হবে, সেটা ওভারনাইট ডিস্ট্রয় হয়ে যাবে। আমাদের এই বিজনেসের অভিজ্ঞতায় আমরা সেটা জানি। সুতরাং আপনি আপনার প্ল্যানটি এই কথার আলোকেই আপনি তৈরি করবেন। যাই হোক, ভদ্রলোক এসে সে প্ল্যান তৈরি করলো। 10 দিনের জায়গায় উনি 13তম দিনে সম্ভবত এটা প্লেস করলো। তারপর বোর্ড অফ ডিরেক্টর সেই প্ল্যানগুলো দেখলেন। উনি ভালোভাবে একটা রোড ম্যাপ তৈরি করেছেন, গ্যান চার্ট দিয়ে তৈরি করেছেন। এই তৈরি করার পর সব কিছু দেখার পর, স্টাডি করার পরে ওনারা ওইটার উপরে অনেক প্রশ্নবোধক চিহ্ন, অনেক দাগ, অনেক জায়গায় স্টার চিহ্ন, বিভিন্ন ওনারা যে ভালোভাবে স্টাডি করেছে টোটালটা সেটা দেখলে বোঝা যায়। তারপরে ওই ফাইলটা আবার ভদ্রলোকের কাছে ফেরত পাঠালেন। ফেরত পাঠানোর পরে বললেন যে এই দিন এতটার সময় আমরা ঘন্টা 2 জন্য বসবো, আপনি টাইমটা আপনার ক্যালেন্ডারে বুক করে রাখেন। যাই হোক, একটি বিষয় লক্ষ্য করেন যে প্রত্যেকটা পয়েন্ট তারা বুঝছে। প্রথম মিটিংয়ে তারা এই নতুন ডিপার্টমেন্টাল হেডের কাছ থেকে যে আইডিয়াগুলো, যে ফিলিংসগুলো, যে পালসগুলো পেয়েছিল, সে পালসগুলো অলমোস্ট 65%ই তাদের যে অবজারভেশন তার সাথে মিলে যায়। কারণ তারা এই প্রতিষ্ঠানটি যাবৎ চালাচ্ছে, আর উনিও এই ইন্ডাস্ট্রিতে, এই ফ্যাক্টরিতে না হলেও এই ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করাতে উনিও এই কয়েকদিনের সার্ভেতে বুঝেছিলেন। যাই হোক, পরবর্তীতে যেদিন মিটিং হলো, মিটিংয়ের পরে কোর্স অফ অ্যাকশন কীভাবে কী হবে সেটা ডিটারমাইন করা হলো। এই কোর্স অফ অ্যাকশন কীভাবে ডিটারমাইন করা হলো বা কীভাবে কী করা হলো, এটিও ডিটেল বলতে গেলে একটি বড় ভিডিও হবে। ওই জন্য সংক্ষেপে আমি এরপরে তারা কীভাবে এস্টাবলিশ করলো সেই গল্পটা বলবো, কারণ দ্বিতীয় গল্পটাও তো বলতে হবে। কারণ এই জন্যে বলতে হবে, কারণ বর্তমানেও এই ডিপার্টমেন্টটি তৈরিতে অনেকে 10 পা আগায়, কিন্তু আবার 6 পা পিছনে আসে। এই কনফিউজিং অবস্থার ভিতরে টাইম, এনার্জি, সোজা কথায় সিচুয়েশনটা খারাপ হয়, সেটা ফিনান্সিয়ালি হোক বা কালচারালি হোক, সিচুয়েশনটা অবশ্যই খারাপ হয় এবং অনেক ডিমোটিভেশন ক্রিয়েট হয়, অনেক রিউমার তৈরি হয়। যাই হোক, সেই প্রতিষ্ঠান যেভাবে করে, তারা কি করলো, তারা প্রথমে ওই ডিপার্টমেন্টাল হেডের সাথে একজন ইঞ্জিনিয়ার নিয়োগ দিলেন। মেনলি সে আইপি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, কিন্তু উনার নিয়োগের পিছনেও কারণ ছিল। উনার ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স নিয়ে, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ডাটা সায়েন্স নিয়ে পড়াশোনা করা এবং ডাটা অ্যানালাইসিস নিয়ে কাজ করাতে বিশেষ পারদর্শী ছিল বলেই সে ইন্টারভিউটাকে জয় করতে পেরেছে অনেকের ভিতর থেকে। যাই হোক, এই একমাত্র লোককে নেওয়া হলো এবং এই লোকেরও সে মিড লেভেলের লোক, তার ওরিয়েন্টেশনটা অন্যান্য সেই প্রতিষ্ঠানের কালচার অনুযায়ী সবাইকে এভাবে ডাকার দরকার ছিল না। কিন্তু তবুও হেডের বেলায় যে কতজন লোককে ডাকা হয়েছিল, তার সময়ও এক্সেপশনালি তার পদবি অনুযায়ী তা হয় না, তবুও সেই পরিমাণ লোককে ডাকা হলো। তার পিছনে অবজেক্টিভ এই ছিল যে ভাইবটা বুঝিয়ে দেওয়া এবং মেসেজটা ক্লিয়ার করে দেওয়া। যাই হোক, তো সেই মিটিংয়ে তারা বলল যে ডিপার্টমেন্টাল হেডের সাথে এই ভদ্রলোক এখন থেকে তার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করবে, কিন্তু যেহেতু এই ডিপার্টমেন্টটি আস্তে আস্তে আমরা এস্টাবলিশ করব, তবে এই ডিপার্টমেন্টে বাইর থেকে আমরা আর কোনো লোক নিব না। এই দুইজনই বাইর থেকে আমরা লোক নিলাম, বাদ বাকি সব লোক আমাদের ভিতর থেকেই আমাদের নিতে হবে এবং আমরা কাউকে কোনো কিছু বলবো না। আগামী 7 দিন পরে আপনারা জানেন কার কার কি ধরনের আছে। আপনারাই আপনার টিমের একজন করে নাম আমার মেইলে, শুধু কাউকে সিসিতে রাখবেন না, আমার মেইলে আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে 1 বা 2 জনের নাম প্রপোজ করে দিবেন। তার সাথে তার ডান পাশে লিখে দিবেন তার স্ট্রেংথ কি আর
তার উইক এরিয়া কি কি, এই দুইটি দিবেন। তার পরবর্তীতে আমি সেটার উপরে কাজ করে তারপরে কাউকে নিতেও পারি, নাও নিতে পারি, বা তৃতীয় কোনো ব্যক্তিকে নিতে পারি। এই যে মেসেজটুকু দিয়ে দেওয়া, দিয়ে উনি তারপরে নর্মালি মিটিংটি শেষ করলেন। তাহলে এখন এই মেসেজটির মাধ্যমে যখন দ্বিতীয় ব্যক্তিটি জয়েন হলো, তখন একটা রিউমার হলো সেদিনই, বলতে গেলে 1.5-2 ঘন্টার মধ্যে, যে আস্তে আস্তে আরো কত লোক আসবে, কত এরকম ইন্ডাস্ট্রিতে হয়ই সাধারণত। আর যেগুলো এক্সটেন্সিভ হিউম্যান ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, সেগুলোতে। তো এক্ষেত্রে একটু যে মেসেজটি গেল, সেই মেসেজটি সবার ভুল ভেঙে গেল যে আর কোনো বাইর থেকে লোক হবে না, আমাদের ভিতর থেকে লোক নেওয়া হবে। সুতরাং একটি জায়গাটা কিল করে দেওয়া হলো। পরবর্তীতে যে কাজটি করা হয়েছে, হ্যাঁ, সেইভাবে তার কাছে যে ডাটাগুলো পড়েছে, সে ডাটাগুলোর ভিতরে অলমোস্ট 60% যে জায়গাগুলোতে তাদের ওন স্টাডিতে, বোর্ড অফ ডিরেক্টরের ওন স্টাডিতে ম্যাচ করে যায়, তাদেরকেই সিলেক্ট করা হলো। সিলেক্ট করে নিয়ে নেওয়া হলো না। সিলেক্ট করার পরে যে কয়জন টোটাল নিতে হবে ওই ডিপার্টমেন্টটাতে, সে কয়জনের ভিতরে মাত্র 10% লোককে পিক করা হলো, তাদেরকে ওরিয়েন্ট করা হলো, যারা মেইন পাইলট টিমটা হবে, যারা অ্যাকচুয়ালি ড্রাইভ করবে। অ্যাকচুয়ালি তাদের যদি ব্রেন ওয়াশটা ঠিকভাবে না হয়, এতজন লোকেরকে ব্রেন সিঙ্ক্রোনাইজেশন করা অনেক ডিফিকাল্ট। দেখেন তাদের পরিকল্পনাটা, দেখেন যে তারা কীভাবে স্টেপ বাই স্টেপ এগিয়েছে। তারা এগিয়েছে স্টেপ বাই স্টেপ, দ্যাট ইজ তাদের ভিশন। এই ক্ষেত্রে যদি বলি, তাদের ভিশন তারা ঠিক রেখেছে। আর মিশন, অবশ্যই তো মিশনটা ভাগ ভাগ হয়, তবুও তারা ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে, যত ক্ষুদ্র ভাগে করে টাইম যা লাগুক সাস্টেন করাইতে হবে। তার জন্যে এই সময়টা ইনভেস্টমেন্ট, এর জন্য যে টাকা পয়সা এটা ইনভেস্টমেন্ট, বাট সাস্টেন করাইলে এই ইনভেস্টমেন্ট যেটা, তার রিটার্নটা অবশ্যই ভালো আসবে। এটি তারা ক্যালকুলেশন করে ফেলেছে। যাই হোক, পরবর্তীতে তাই করা হলো। তাদেরকে ভালোভাবে নার্সিং করা হলো, তাদেরকেও ট্রেন করা হলো, তাদেরকে ব্রেন ওয়াশ ভালোভাবে করা হলো। করে এরপরে তারপরে আস্তে আস্তে এক্সিস্টিং যে সব টিম আছে, সেই টিম থেকেই মেম্বাররা আস্তে আস্তে করে তাদেরকে নেওয়া হলো। এতে যে জিনিসটা হলো যে সবাই পরিচিত। ওর কাছে গেলে, রহিম করিমের কাছে গেলে সাহায্য পাচ্ছে। রহিম জানে কোথায় গেলে কাকে নক করলে কোন কাজটা হবে। সুতরাং সেখানে সময় লেগেছিল 7 মাস ডিপার্টমেন্টটি ফুল ফাংশনাল হতে। এবং যদি ফিনান্সের ভাষায় রিটার্ন অন ইনভেস্টমেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট কতদিনে আসে, এটি যদি জিজ্ঞেস করা হয়, এই 7 মাসে যা খরচ হয়েছে বা যা কিছু হয়েছে, এটি পরবর্তী ওই 7 মাস যদি ধরা হয়, 7 মাসের পরবর্তীতে আর 18 কি 19 মাসের ভিতরে এটির রিটার্ন অন ইনভেস্টমেন্ট চলে এসেছে, জিরো হয়েছে। এরপরে যা তা তো নর্মাল অপারেটিং এক্সপেন্স হিসেবেই থাকবে। এই স্ট্র্যাটেজিটা মেনলি, এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট এখানে ফ্যাক্টর না, ফ্যাক্টরটা শর্ট টার্ম রেস না, লং টার্ম রেসের জন্য মিশনকে ছোট ছোট করে সাইকোলজি এবং ব্রেন ওয়াশ করে এক্সিস্টিং টিম দিয়ে এটাকে সাস্টেন করানো। অ্যান্ড দ্যাট অর্গানাইজেশন স্টিল রানিং দ্যাট থিং ভেরি স্মুথলি। কিন্তু এটাই হিতে বিপরীত হতে পারত যদি সব, একজন দুজন ছাড়া সবগুলি যদি বাইরে থেকে আসতো। নাও এখন আমি দ্বিতীয় প্রতিষ্ঠানের কথা বলি। দ্বিতীয় যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান তাদের সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট তৈরি করবে। সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট তৈরি করতে যেয়ে তারাও স্টাডি করেছে। স্টাডি করে তারা যাকে নেবে তার সাথে আলোচনা সাপেক্ষে, কারণ সে কোনো একটা জায়গায় জব করে, কিন্তু জবের পাশাপাশি একই তো সময় দুটো জায়গায় তো জব করা যাবে না প্রফেশনাল হিসেবে। তবে উনি ওনার অ্যাডভাইসগুলো ওনার ফ্রি টাইমে
যে কোনো একজন ডিরেক্টরকে এই ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে, তাকে কোঅর্ডিনেশন পয়েন্ট হিসেবে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো তার সাথে আলোচনা সাপেক্ষে যে স্ট্র্যাটেজি সেট করে, স্ট্র্যাটেজি অনুযায়ী তারা আস্তে আস্তে ডিরেক্টর সাহেব আবার এই কাজটা একজন কনফিডেন্সিয়াল এক্সিকিউটিভকেই দিয়েই ভিতরের কাজগুলো করাচ্ছিলেন, যে ভিতরের ডাটাবেস, ভিতরের সোয়াট অ্যানালাইসিস, ভিতরের কোন ধরনের জিনিসের কি, এই কাজগুলো করাচ্ছিলেন, যাতে এই ম্যাটেরিয়ালগুলো ওই ভদ্রলোকের সাথে শেয়ার করে তার কাছ থেকে আইডিয়াটা পাওয়া যায়। তাকে সচরাচর অফিসে নিয়ে আসতেন না, তাকে বাইরে কোনো হোটেল বা ইয়েতে তার সাথে বসে লং টাইম আলাপ আলোচনা করতেন। সেভাবেই আস্তে আস্তে ভিতরে গুছিয়ে নিয়েছিলেন। এরপরে পরবর্তীতে যখন ডিক্লারেশন আসলো যে আমরা এই ধরনের একটা ডিপার্টমেন্ট তৈরি করব, আপনাদের কেউ কি আছেন আপনারা এই ডিপার্টমেন্টটাকে ডিপার্টমেন্ট হেড হিসেবে দায়িত্ব পালন করতে চান? হেড অফ ডিপার্টমেন্ট ছিলেন। মন থেকে এখানে কেউ হাতও তোলেনি বা কোনো কথাই বলেনি। এটি তাদের জন্য একটি পজিটিভ দিক। এটিই হলো যে যাকে নেওয়া হবে, তার যে হাত তুলবে তাকে অপরচুনিটি না দিলে, সে যদি সনাতনী হয়, তাকে যদি অপরচুনিটি না দেওয়া হয়, সেক্ষেত্রে এটি পরবর্তীতে অনেক কনফ্লিক্ট তৈরি করতে পারে, অনেক সাইকোলজিক্যাল ইস্যু তৈরি হতে পারে। আর এই জন্যেই এটি শাপে বর চাকে, অকল্যাণে কল্যাণ হলো। যাই হোক, ঠিক আছে, আপনাদের মতামত আমরা শুনলাম। তো এই ডিপার্টমেন্টটা তৈরি করা হবে, তবে যেহেতু আপনাদের ভিতর থেকে কেউ আপনাদের অলরেডি আপনারা ইয়ে করলেন, তাহলে আমরা এই ডিপার্টমেন্ট তার একজন হেড অফ ডিপার্টমেন্ট খুঁজবো। তো তার জন্য প্রশাসনিক বিভাগ, এইচআর বিভাগ, তারা এখন থেকে আস্তে আস্তে কাজ শুরু করবে। বসার জায়গা, তারা কোথায় বসবে, এই জাতীয় কাজগুলো শুরু হবে, এবং আপনারা সবাই হোল হার্টেডলি তাদেরকে সাহায্য করবেন এই ডিপার্টমেন্টে এস্টাবলিশ করার জন্য। কারণ আমরা এটা আপনাদের যে তথ্য, আপনাদের যে ডাটা, সে ডাটাগুলো নিয়েই আমরা কাজ করে প্রজেক্টরে যে আপনাদের দেখালাম যে এই পরিমাণ আমাদের সিস্টেম লস হচ্ছে। এই সিস্টেম লসটা আমাদের কস্ট কন্ট্রোল পরের কথা, আপনার চা, কফি, নাস্তা এসব অনেক পরের কথা, কিন্তু যে সিস্টেম লসটা হচ্ছে, এই সিস্টেম লসটার মাত্র 5% দিয়েই আপনাদের পিকনিক করানো সম্ভব। তাই কিনা বলুন? সবাই একবার বললো হ্যাঁ। যাই হোক, এভাবে একটা কনসেনসাস নেওয়ার পরে তারপরে সেই ভদ্রলোকের কনসালটেন্সি রোল হিসাবে তখন তার কিছুদিন পরে তাকে আস্তে আস্তে লাইমলাইটে নিয়ে আসা হলো। উনি তখনও ওই আগের প্রতিষ্ঠান থেকে রিজাইন দেননি, এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। তো এর মাঝখানে একদিন শুক্রবারে সন্ধ্যার পরে একটি বাইরের হোটেলে সুন্দর একটি পার্টির ব্যবস্থা করা হলো। সে পার্টিতে উনিও থাকলেন, এই ডিপার্টমেন্টাল হেডরাও থাকলেন। একটা সুন্দর মনোরম পরিবেশে সেই জায়গাটায় ইন্ট্রোডিউস হলো, যে ওরিয়েন্টেশনটা হয়তো প্রথম অবস্থায় ফ্যাক্টরিতে হতে পারতো জয়েনের পরে, যদিও সেটা হয়েছে, কিন্তু মেইনটা আগেই হয়ে আছে। যাই হোক, এদিকে যে কাজটা হলো যে ওরিয়েন্টেশনটা হওয়ার পরপরই পরের দিন প্রতিষ্ঠানে একটা মিশ্র প্রতিক্রিয়া, নেগেটিভ পজিটিভ থাকবে, মিশ্র প্রতিক্রিয়া। তবে সেক্ষেত্রে খুব একটা বেশি ভাইব্রেশন হয়েছে, বাট নেগেটিভিটিটা বেশি নেই। যাই হোক, এর পরবর্তীতে এসে ইনি যেদিন জয়েন করলেন সেদিনও ওরিয়েন্টেশন হলো। ওরিয়েন্টেশনে প্রথমে বলে দেওয়া হলো যে উনার হেল্পিং হ্যান্ড হিসেবে আপনাদের, যেহেতু ওনাদের দ্বিতীয় এই প্রতিষ্ঠানটি একটি ডাইভার্সিফাইড সেক্টর নিয়ে, তাদের অনেকগুলো সেক্টরের ব্যবসা আছে, অ্যাপারেল আছে, শিপিং আছে, তারপরে আপনার দ্যাট ইজ অ্যাগ্রো বিজনেস আছে, এই জাতীয় আইটি বিজনেস আছে, এই জাতীয় অনেকগুলো বিজনেস থাকাতে যেহেতু সেন্ট্রাল টিম হিসেবে কাজ করবে, তাহলে বিভিন্ন জায়গা থেকে লোকগুলোকে পিক করতে হবে। তো এই যে অফিসের ওরিয়েন্টেশনের দিন, এখানে তিনি বললেন যে ইনার সাথে 3 জন লোক নেওয়া হবে, শুধুমাত্র তাদের
স্পেশাল ক্যাপাসিটি হলো ডাটা অ্যানালাইসিস এবং ডিসিশন সাপোর্ট সিস্টেম, ডিএসএস। কারণ আমাদের এমআইএস আছেই, এই এমআইএসের সাথে ডিসিশন সাপোর্ট সিস্টেম এবং আইটি ইন্টিগ্রেশন, এই যে বিষয়গুলোকে স্ট্রিমলাইন করার জন্য। কিন্তু আপনারাই আপনাদের ডিপার্টমেন্ট থেকে লোক দিবেন, সে জায়গায় আপনারা এখনই মাথায় রাখেন কার ডিপার্টমেন্ট থেকে আপনারা কাকে দিতে চান। আপনারা উইলিংলি আমাদের কাছে নাম দিবেন, আমরা সিলেক্ট করব। কিন্তু আপনাদের কাজ এখন যেটা হবে যে পাইপলাইন হিসেবে আপনারা সেই জায়গাগুলোকে মিট আপ করার জন্য ভিতরে প্রমোশন দিবেন, কিন্তু নতুন লোক ফ্রেশার হিসেবে নেবেন। এই ব্যারিয়ারটা আপনাদের দিয়ে দিলাম। দেখুন এই জায়গায় এই স্ট্র্যাটেজিটা আবার সুন্দরভাবে তারা বলে দিল যে যে লোকগুলো আপনারা দিবেন আপনার ডিপার্টমেন্টগুলো থেকে তারা এক্সপিরিয়েন্সড হইতে হবে, কিন্তু সে জায়গায় আপনি ফ্রেশ লোক নিয়ে সে জায়গাটা কাভার করবেন যদি দরকার থাকে এইচআরের সাথে কথা বলে ম্যান পাওয়ার প্ল্যানিং অনুযায়ী। কিন্তু ভিতরের লোককে প্রমোট করে সেই জায়গাটা দখল করতে হবে, তাহলে ইনার একটা মোটিভেশনও কাজ করবে। সো এটি একটি এই জায়গায় বিশাল পয়েন্ট হিসেবে কাজ করে। যাই হোক, শেষমেশ নতুন এইচওডির সাথে তার 3 জন লোক কয়েকদিন পরে ইন্টারভিউর মাধ্যমে জয়েন হলো। তারা মোটামুটি বেস কাজগুলো করলো, আগে থেকে কিছু ডাটা বা যেহেতু সব কিছু রেডি ছিল। তো এর সাথে আইটি ডিপার্টমেন্ট হেল্প করে তারা একটা টোটাল রোড ম্যাপ তৈরি করলো। রোড ম্যাপ তৈরি করে তারা 15-20 দিন পরে তারা শুধুমাত্র বোর্ড অফ ডিরেক্টরের সাথে মিটিং করলো। কিন্তু বোর্ড অফ ডিরেক্টর জিনিসটি বোঝার জন্য আরও সময় নিলেন। জিনিসগুলো বোর্ড অফ ডিরেক্টর ভালো মতো বুঝে তার পরবর্তীতে বোর্ড অফ ডিরেক্টর এটিতে বিভিন্ন আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে এটিতে অনুমোদন দিলেন এবং এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী আস্তে আস্তে এই ডিপার্টমেন্টটা এখানে চালু হয় এবং এই ডিপার্টমেন্টটা এখানে ভ্যালু এডিশন করে তাদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট মাত্র 9 মাসের ভিতরে নিয়ে আসে। এখানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমি বারবার বললেও এটি বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় যে সিস্টেমটা দাঁড় করানো এবং সিস্টেমের সাস্টেনেবিলিটিটা এই জায়গায় বিবেচ্য বিষয়। যাই হোক, এই দুইটি আমি সাকসেস হিস্ট্রি বললাম, কিন্তু এই 2 সাকসেস হিস্ট্রি থেকে যারা বলার পিছনে উদ্দেশ্য হলো এখনও যারা এই জাতীয় কোনো নতুন ডিপার্টমেন্ট বা এই ডিপার্টমেন্ট যারা তৈরি করতে চাচ্ছেন ব্যবসায়ের প্রয়োজনে বা নতুন বিজনেস করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে হয়তো ডিফারেন্ট হবে। পুরাতন হলে এই জায়গায় সিঙ্ক্রোনাইজেশন, ওল্ড আর নিউ জেনারেশন এই সবগুলো ব্যাপার থাকে। সেই আঙ্গিকে আপনারা যাতে আপনাদের স্ট্র্যাটেজিটা ঠিক করতে পারেন সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার, ফিল্ড লেভেলে ধারণা। কারণ ফিল্ড লেভেলটাই অ্যাকচুয়ালি কাজ করে, সাস্টেন করবে কি না এটা কমিটমেন্টও যেমন উপর থেকে দরকার, তেমনি নিচ থেকে ওনারশিপটাও দরকার। এই দুটোর কম্বিনেশন না হলে সাস্টেন স্বাভাবিকভাবে করবে না। এই পয়েন্ট অফ ভিউ থেকে এই অবজেক্টিভটা ছিল। আরেকটি অবজেক্টিভ ছিল যে এটা তো গেল সাকসেস স্ট্র্যাটেজি, যেটা ক্লিক করেছে, রেজাল্ট দিয়েছে, তারা বর্তমানে সাকসেসফুল আছে। কিন্তু যারা সাকসেসফুল হয়নি, একটি কথা আছে, তুমি সাকসেস হিস্ট্রির চেয়ে ফেইলার হিস্ট্রি বেশি পড়ো যাতে তুমি সাকসেস হতে পারো। তাই আমাদের আরও অবকাশ রয়ে গেল। সামনের দিনগুলোতে চোখ রাখবেন যে আমরা 2-4টি ফেইলিওর স্ট্র্যাটেজি এবং কোন পয়েন্টের কারণে, কোন একটি কারণে বা কোন 3টি কারণে বা কোন সব ভুলটার কারণে বা কোন একটি শব্দের কারণে সে স্ট্র্যাটেজিটা ফেল করেছিল বা প্রতিষ্ঠানটি ফেল করেছিল। তার ভিতরে ওই প্রতিষ্ঠানটাও থাকবে যে প্রতিষ্ঠানটা 2 থেকে 3 বছরে এমপ্লয়ীদেরকে অন্য কাজ করাচ্ছে। সেটাও সামনের দিনগুলোতে সেই ভিডিওতে, নেক্সট ভিডিওতে এটি থাকবে। তো আপনারা এতক্ষণ সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট সাকসেসফুলি এস্টাবলিশে 2টি গল্প শুনলেন। সাথে থাকার জন্যে আপনাদের অসংখ্য ধন্যবাদ। কারণ টাইমের মূল্য অনেক। আপনারা যারা শুনছেন প্রত্যেকের মিনিট কস্ট অনেক। অলরেডি আমরা আধা ঘন্টার মতো সময় ব্যয় করলাম। সুতরাং এটাকে ফ্রুটফুল করতে, এটা যাতে কাজে লাগে, তবেই এই ভিডিওটির সার্থকতা।
সামনের দিনে চোখ রাখবেন, আমরা কিছু ফেইলিওর কেস স্টাডি শুনবো, যেটি আমাদের সাকসেস স্টোরি তৈরি করতে সাহায্য করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।